শাড়িটা খুব চিনা চিনা লাগতেছে। যাক, তাহলে চিনতে পেরেছো? আমি তো ভেবেছিলাম হয়তো চিনতে পারবো না। হ্যাঁ, শাড়িটা সত্যি তোমার বড্ড চেনা। আজকে আমি যে শাড়িটা পরে আছি সেটা তুমি আমাকে একদিন গিফট করেছিলে। কি মনে পড়ে? আমাদের রিলেশনের 6 মাস পর একদিন তুমি আমাকে বলেছিলা, জানো তোমাকে না শাড়ি পরে আমার দেখতে খুব ইচ্ছা করছে। আমি মজার ছলে সেদিন বলেছিলাম, এত যেহেতু ইচ্ছা করছে একটা শাড়ি কিনে দিও। ঠিক তার পরের দিন হঠাৎ তুমি আমাকে ফোন দিলে, তা আবার আমার বাসার নিচে। তারপর আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলে আর বললে বিকালে শাড়িটা পরে এসো। আমি সত্যি সেদিন অবাক হয়েছিলাম। আর প্যাকেটটা খুলতেই দেখি নীল একটা শাড়ি। অবশ্য আমার খুব পছন্দ হয়েছিল। জীবনের প্রথম সেদিন আমি শাড়ি পরেছিলাম। তারপর তোমার সাথে দেখা, তোমার সাথে অনেক কথা, অনেক ঘোরাঘুরি হলো। আর ওই দিন থেকেই আমি স্বপ্ন দেখলাম আমাদের বিয়ে হবে, একদিন আমি তোমার বউ হব, আমি সারাক্ষণ শাড়ি পরে থাকবো। তুমি আমারে বলতা যে বিয়ের পর তুমি আমাকে সবসময় শাড়ি পরে দেখতে চাও। আর তখন থেকে না শাড়ি আমার খুব প্রিয় হয়ে গেল। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমার ফেভারিট কালার কি, তাহলে বলবো ব্লু, মানে নীল। আসলে ভাবতে পারিনি তোমার দেওয়া সেই প্রথম শাড়িটাই আমার ফেভারিট কালার হবে। যাই হোক, একটা কথা কি জানো তো, ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষ চায় তার পছন্দের মানুষের সঙ্গে থাকতে, আর সেখানেই না মানুষ ভালো থাকে। আমিও চেয়েছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, সংসার করব, কিন্তু দেখো সেটা তো আমার হলো না। তাই হাজার চেষ্টা করার পরেও না ভালো থাকতে পারলাম না। যাই হোক, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমার প্রতি তোমার শত অভিযোগ, আর সেটা থাকাটাই তো স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে সেম একই কাজ করতাম। তুমি তো এতদিন নীরব আছো, আমি আর নীরব থাকতাম না। তোমার প্রশ্নের পর প্রশ্ন করতাম, কেন তুমি এভাবে আমাকে ঠকালে? কি এই প্রশ্নটা তোমার মনে কুড়ে করে খাচ্ছে, তাই না? করে ফেলো, কোনো সমস্যা নেই। বলো, তুমি কেন আমাকে ঠকালে? আজকে হয়তো আমি তোমার চোখে সত্যি একটা ঠকবাজ নারী, একটা বেঈমান প্রেমিকা, কিন্তু বিশ্বাস করো আমি আসলে বেঈমান নয়। আর না আমি তোমার সাথে বেঈমানি করেছি। এখন বলতেই পারো তাহলে আমি বিয়েটা কেন করলাম? আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। তোমারে অনেকবার বলেছিলাম চলো আমরা বিয়ে করে নিই। তুমি আমাকে বলেছিলে দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু অভাবসলে ভালোবাসা থাকে না, জানালা দিয়ে পলায়। সেই কথাগুলো আমার সব মনে আছে। তবুও আমি তোমাকে বলেছিলাম তুমি যদি আমাকে গাছতলাতে রাখো আমি সেখানেই থাকবো। কিন্তু সেদিন তুমি আমাকে বলেছিলা ছেলেদের আগে উচিত নিজের পায়ে দাঁড়ানো, তারপর তার পছন্দের মেয়েটাকে বিয়ে করো। তারপর তুমি হঠাৎ সিদ্ধান্ত নিলা তুমি বিদেশ চলে যাবে। আমাকে বলেছিলা 5 বছর অপেক্ষা করতে। ওই দিন তা আমি তোমাকে বলেছিলাম দেখো আমি একটা মেয়ে, আমি চাইলে তোমার জন্য 5 বছর অপেক্ষা করতে পারি না। তুমি এক কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা বিয়ে করি, তুমি বিদেশ যাও। আমি তোমাকে সাপোর্ট করেছিলাম, তবে বলেছিলাম আমাকে বিয়েটা করে যাও। কিন্তু তুমি সেদিন কি বলেছিলে? তুমি চুরি করে বিয়েটা করতে চাও না, তুমি বিয়ে করবো ফ্যামিলি ভাবে। আমার পরিবারে সরাসরি প্রস্তাব দিই এবং তাদের সম্মতিতেই তুমি বিয়ে করবে। কারণ তুমি ছিল তোমার পরিবারের একমাত্র ছেলে, তোমার বাবা মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। আমি তো তোমার বাবা মার স্বপ্ন ভাঙতে চাইনি। আমি শুধু বলেছিলাম তুমি যাওয়ার আগে আমাকে বিয়েটা করে রেখে যাও। তুমি যখন বিদেশ থেকে আসবা তারপর তুমি ফ্যামিলি ভাবে প্রস্তাব দিবা, আবার আমাদের প্রয়োজনে বিয়ে হবে, তারপর তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে। কিন্তু সেদিন তুমি আমার কথা রাখোনি। তুমি আমাকে বলেছিলে একটু ধৈর্য ধরো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সেই কথা বলে ওই যে তুমি গেলা, আর তোমার কোনো খবর পাইলাম না। আচ্ছা, প্রবাসে গেলে কি মানুষ এমন হয়? তারা কি নতুন কাউকে পেয়ে যায় নাকি ইচ্ছা করে সবকিছু ভুলে যায়? আমি সত্যি জানি না। তবে জানো তো আমার মনে না কখনো বিশ্বাস হয়নি
তুমি প্রবাসে যায় আমাকে ভুলে যাবো বা অন্য কারো প্রেমে পড়ছো, আমি এটা বিশ্বাস করি না। মাঝে মাঝে ভাবতাম তুমি আর কখনো হয়তো ফিরে আসবে না। তুমি আদৌ বেঁচে আছো কি নাই সেটাও আমি জানি না। একটা সময় খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার পরিবারও জানে না তুমি কোথায় আছো, কেমন আছো। তোমার নাকি কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর এইদিকে আমার পরিবার থেকে বারবার বিয়ের জন্য চায়। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, আমাকে একটু সময় দেওয়া হোক। কিন্তু ওই যে পরিবার, কার আশায় আমাকে রেখে দেবে বলো তো? যেখানে তোমার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না, সেখানে না আমার পরিবার আর আমাকে রাখতে চাই। আমার পরিবার আমাকে 7 দিন সময় দিয়েছিল, বলেছিল এই 7 দিনের মধ্যে তাকে বলো আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে আমরা বিয়েটা দিব। তবুও তোমাকে ফোনে বিয়েটা করে রাখতে হবে, তা না হলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। জানো তো আমি না 7 দিন অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি তোমার সাথে যোগাযোগ করতে, কারণ তখন তো তোমার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তারপর আমার পরিবার আর আমার কোনো কথা শোনেনি, তারা জোর করে অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেয়। আমি ওই দিন খুব নিরুপায় ছিলাম, কিচ্ছু করার ছিল না। নিজের কষ্টটা নিজের ভিতর লুকায় রেখে বাধ্য হয়েছিলাম ওই দিন আমি বিয়ের কনে সাজতে। তারপর আমার বিয়েটা হয়ে গেল। তবুও আমি তোমার খোঁজ নেওয়া বন্ধ করিনি। আমি চেষ্টা করছিলাম তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু কোনো খোঁজ পাইনি। আমার বিয়ের 2 বছর পর জানতে পারি তোমার খোঁজ পাওয়া গেছে। শুনলাম বিদেশ যাওয়ার পর তুমি নাকি ওখানে টুরিস্ট ভিসার কারণে তোমাকে পুলিশ আটক করে, তুমি নাকি দীর্ঘ কয়েক বছর জেল কাটো। তারপরও চেষ্টা করেছি অনেক যোগাযোগ করার, কিন্তু তোমার নাম্বারটা পাইনি। তুমি জানো আমি কতবার অনলাইনে সার্চ দিয়েছি, যদি তোমার নামে একটা ফেসবুক আইডি পাওয়া যায় তাহলে তোমার সাথে একটু যোগাযোগ করব, হয়নি। আর ওই মুহূর্তে আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম আমি পারিনি তোমার সাথে যোগাযোগ করতে, কারণ আমার ফ্যামিলি থেকে বাধা ছিল। কি বলে যোগাযোগ করতাম? আমি অন্য কারো বউ, আমার তো সেটা মানাই না। তারপর যখন তুমি দেশে আসলা আমি খোঁজ পেলাম তুমি দেশে আসছো। বিশ্বাস করো আমি একটা দিন অপেক্ষা করিনি, সবকিছু ছেড়ে আমি তোমার কাছে আসছি, না মানে তোমার সাথে দেখা করতে আসছি। আমি জানি আমার মতো অনেক প্রশ্ন তোমার মনে আছে, তুমি হয়তো আমাকে অনেক প্রশ্ন করবা। আমি জানতাম আমাদের গল্প হয়তো আমি তোমার বেঈমান প্রেমিকা হয়ে গেছে। তুমি হয়তো বলবা কেন আমি তোমার সাথে বেঈমানি করলাম, কেন আমি এই কয়েকটা বছর অপেক্ষা করতে পারলাম না। জানো তো আমরা মেয়েরা অনেক চেষ্টা করি নিজের ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারি না, কারণ ফ্যামিলির উপর না আমাদের জোর থাকে না। আর যেখানে তোমার কোনো খবর পাই কি করতাম, তাই বাধ্য হয়ে আজকে আমাদের গল্পে আমি বেঈমান প্রেমিকা হয়ে গেছি। তবুও দেখো তোমার সামনে এসে আজকে দাঁড়ালাম তোমার দেয়া সেই শাড়িটা পরে, শেষবারের মতো হয়তো দেখাতে। এরপর কি বলবো? সত্যি আমি বেঈমান? কিছু বলবো না, শুধু কি আমার কথাগুলো চুপ করে শুনবা? আমি কেন এত দূর থেকে ছুটে এসেছি জানো? তোমার মুখ থেকে কিছু কথা শোনার জন্য। আচ্ছা আজও কি তুমি আমায় ভালোবাসো, নাকি তোমার জীবনে অন্য কেউ এসেছে, মানে আমার মতো? হয়তো আমি বাধ্য হয়ে, আর তুমি ইচ্ছাকৃত, নাকি এখনো তোমার ওই মনে শুধুই আমি আছি? হ্যাঁ, আমার এই মনের ভিতরে এখন তুমিই আছো, আর সারা জীবন তুমিই থাকবে। আমি চাইলেও না অন্য কারোকে এই মনের ভিতর জায়গা দিতে পারবো না। তোমার এই কথাগুলো শোনার পর আমি বুঝতে পারছি না আমার কান্না করা উচিত না হাসা উচিত। আমি কি করবো সত্যি আমি বুঝতে পারছি না। যে মানুষটাকে আমি ভালোবাসছিলাম ওই মানুষটার মনে আজও শুধু আমি আছি।
এই যে আমাকে দেখছো, আজ কাগজ কলমে আমি অন্য কারো, কিন্তু আমার এই মনে শুধু তুমি। যে আমিও চাইলে কখনো মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভুলতে পারবো না, কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু ওই দিন আমি আমার পরিবারকে বোঝাইতে পারিনি, আমি না পারবো তোমাকে ভুলে থাকতে, আর না পারবো তোমার এই হাতটা ধরতে। আজকে না আমার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, জানো তো, কখনো না এতটা অসহায় মনে হয়নি। এই দেখো তুমি আমার কত কাছে, আমি চাইলেই তোমার হাতটা ধরতে পারতাম, কিন্তু সে অধিকার আমার নেই, কারণ এখন আমি অন্য কারো বউ। কিন্তু ভালোবাসা সেটা তো মনের মধ্যে থাকে, সেইটা তো বাঁচতে পারবো, ওই জায়গা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। যাই হোক, যদি পারো আমাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে সুখের সংসার বেঁধো। আসি, ভালো থেকো।